ইলেকট্রন ডট চিত্র মানে কি? ছাত্রছাত্রীরা এতক্ষণ আমরা জানলাম পারমাণবিক সংখ্যা মানে কি, ইলেকট্রন বিন্যাস মানে কি, কিভাবে ইলেকট্রনগুলো সজ্জিত আকারে থাকে, অর্থাৎ ইলেকট্রনিক কনফিগারেশন আমরা জেনে নিলাম। এইবার আমরা শিখব ইলেকট্রন ডট পিকচার বা ইলেকট্রন ডট চিত্র। আমরা এখানে একটা পরমাণুর নাম লিখলাম, সেটা হচ্ছে হাইড্রোজেন। আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, অর্থাৎ হাইড্রোজেনের মধ্যে মাত্র পরমাণুর কেন্দ্রে মাত্র একটি প্রোটন থাকে, বাইরের দিকে একটি ইলেকট্রন ঘুরে। এই যে ডট চিত্র লেখার সময় আমার দুইটি কথা মনে রাখতে লাগবে। প্রথমে আমি সিম্বল লিখব, তারপর আমার সব শেষে লিখতে হবে বাহিরের কক্ষপথে থাকা ইলেকট্রন। এই দুটা ডট চিত্র লেখার ক্ষেত্রে আমার দুইটা বিষয় মনে রাখতে লাগবে। প্রথমে আমার মনে রাখতে লাগবে চিহ্ন লিখতে হবে, যে পরমাণুর আমি ডট চিত্র লিখতে যাচ্ছি সেটার চিহ্ন আমার লিখতে হবে। আর 2 নম্বর বিষয়টি হচ্ছে তার বাহিরের কক্ষপথে কতটি ইলেকট্রন আছে। বাহিরের কক্ষপথে থাকা ইলেকট্রনকে বলা হয় যোজক ইলেকট্রন। মনে রাখতে লাগবে যোজক ইলেকট্রন মানে কি, বাহিরের কক্ষপথে থাকা ইলেকট্রন। তো এখন এই হাইড্রোজেন পরমাণুর আমরা জানি তার ইলেকট্রন তার পারমাণবিক সংখ্যা 1, তার মানে তার বাইরে একটি মাত্র ইলেকট্রন আছে। এই তো এটা হয়ে গেল ইলেকট্রন ডট চিত্র। এখন এই যে চিহ্ন দ্বারা আমরা কি বুঝলাম? চিহ্ন দ্বারা বুঝে যায় 1 নম্বর হলো নাম। এই পরমাণুর নাম আমরা পেলাম। 2 নম্বর চিহ্ন থেকে আমরা পেলাম নাম এবং ভিতরের কক্ষপথে থাকা ইলেকট্রনের সংখ্যা। এখানে যদিও ভিতরে কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা নেই, সুতরাং সেটা এখানে আসছে না, কিন্তু অন্যান্য পরমাণুর ক্ষেত্রে আমরা দেখব যে চিহ্ন থেকে নাম আর ভিতরের কক্ষপথে গুলিতে থাকা ইলেকট্রনের সংখ্যাগুলোকে বোঝানো হয় চিহ্ন দিয়ে। আর এই যে ডট, সেটা দিয়ে বোঝানো হচ্ছে যোজক ইলেকট্রনের সংখ্যা। ডট দ্বারা কি বুঝছি? যোজক ইলেকট্রনের সংখ্যা। যোজক ইলেকট্রনের সংখ্যা অর্থাৎ সেটার বাইরের কক্ষপথে মাত্র একটি ইলেকট্রন আছে। এবার আমরা নিলাম লিথিয়াম। এবার আমরা নিচ্ছি লিথিয়াম নামক আরেকটি পরমাণু, যার পারমাণবিক সংখ্যা 3। লিথিয়ামের 3 অর্থ হলো তার পরমাণুর কেন্দ্রে 3টি প্রোটন এবং বাইরের দিকে 3টি ইলেকট্রন আছে। আমরা যদি সাজাই তাহলে তাকে কিভাবে সাজাবো? প্রথম কক্ষপথে থাকবে 2টি, দ্বিতীয় কক্ষপথে কতটি থাকবে? বাকি থাকলো একটি, মানে একটি থাকলো। তার মানে আমার এই ডট চিত্র লেখার নিয়ম হচ্ছে প্রথমে চিহ্ন লিখব, তারপর বাহিরের কক্ষপথে থাকা ইলেকট্রনটি লিখব। এটা লিখলাম, তো হয়ে গেল আমার এই লিথিয়ামের ডট পিকচার। এখন চিহ্ন থেকে আমরা কি বুঝলাম? এই চিহ্ন Li চিহ্ন থেকে আমরা এটা লিথিয়ামের নাম জানলাম, আর ভিতরের কক্ষপথের ইলেকট্রনের সংখ্যা। ভিতরের কক্ষপথের ইলেকট্রনের সংখ্যা, এখানে ভিতরে কতটি আছে ইলেকট্রন? 2টি আছে। তো এই চিহ্ন দিয়ে এই 2টি ইলেকট্রনও বোঝানো হচ্ছে। তো সেটা হয়ে গেল লিথিয়ামের ডট চিত্র। আমরা আরেকটি এক্সাম্পল নিচ্ছি, যেমন ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12 এবং তার বাহিরের কক্ষপথে থাকে 2টি ইলেকট্রন। তো আমরা যদি এখানে ম্যাগনেসিয়াম নেই, Mg তার চিহ্ন হবে। তার টোটাল 12টি ইলেকট্রন আছে, 2, 8, 2, অর্থাৎ প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, আর তৃতীয় কক্ষপথে আছে 2টি ইলেকট্রন। তো আমি এই চিহ্ন লিখলাম, তারপর কি লিখতে হবে? এই 2টা ইলেকট্রন এখানে 2টা ডট দিয়ে দিতে হবে। এই হয়ে গেল ম্যাগনেসিয়ামের ডট পিকচার। তো এইভাবে আমরা পরমাণুর ডট চিত্র অঙ্কন করতে পারি। এবার আমরা শিখব যে ইলেকট্রন ডট চিত্রের সাহায্যে কিছু আয়নীয় যৌগের গঠন ব্যাখ্যা করা। যেমন আমরা সোডিয়াম ক্লোরাইডের গঠন ব্যাখ্যা করব, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গঠন ব্যাখ্যা করব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এগুলো হয়। আয়নীয় যৌগ মানে কি? ধাতু এবং অধাতুর যৌগকে আয়নীয় যৌগ বলা হয়। তো আমরা জানি, যেমন যদি আমরা সোডিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করি, সোডিয়াম হচ্ছে একটি ধাতু, ক্লোরিন হচ্ছে একটি অধাতু, এবং এই সোডিয়াম এবং ক্লোরিন যোজিত হয়ে বা মিলে উৎপন্ন হয়েছে সোডিয়াম ক্লোরাইড, যেটাকে বলা হয় আয়নীয় যৌগ। কারণ সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন বিদ্যুৎ বলের দ্বারা এখানে আকর্ষিত হয়েছে। তো আমরা এখন ডট পিকচারের সাহায্যে দেখব যে এই যৌগটি কিভাবে গঠিত হয়। এখানে আমাদের প্রশ্ন হবে, ইলেকট্রন ডট চিত্রের সাহায্যে সোডিয়াম ক্লোরাইডের গঠন ব্যাখ্যা করো। আমরা এই ইলেকট্রন ডট চিত্রের সাহায্যে ব্যাখ্যা করার আগে আমাদের বুঝতে হবে এখানে 3টি স্টেপ আছে। প্রথমে আমার স্টেপ কি? যে সোডিয়ামের বাহিরের কক্ষপথে থাকা ইলেকট্রন যা আছে সেটা সোডিয়াম ত্যাগ করে সোডিয়াম ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন উৎপন্ন হয়। আর অপরদিকে ক্লোরিন পরমাণু তার বাহিরের কক্ষপথে থাকে 7টি ইলেকট্রন, সে আর একটি ইলেকট্রন এনে বাইরের কক্ষপথে 8টি ইলেকট্রন পূর্ণ করে, এবং সেটা হচ্ছে ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়।
তো কথা হলো 8টি ইলেকট্রন কেন মানে এখানে থাকবে? যে কোনো পরমাণু তার বাহিরের কক্ষপথে সর্বদা 8টা ইলেকট্রন মেনটেন করতে চায়। সেই প্রবণতার নাম হচ্ছে সক্রিয়তা। অর্থাৎ ধাতুর আমরা যদি বলি সক্রিয়তা অথবা অধাতুর সক্রিয়তা, সেটা নির্ভর করছে তার বাইরের কক্ষপথে কত তাড়াতাড়ি কত দ্রুত 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ করতে পারে সেটা হচ্ছে। তো সেটা হলো লুইস এন্ড কোসেলের নিয়ম, সেটাকে বলে অক্টেট রুল বা অষ্টক সূত্র। এবং সেই সূত্রের আধারে প্রত্যেকটা পরমাণু ধাতু হোক অথবা অধাতু বাইরের কক্ষপথ 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ করে। তো এখানে আমরা দেখছি সোডিয়াম ক্লোরাইড যে যৌগ আছে সেখানে হচ্ছে সোডিয়াম। সোডিয়াম হলো একটি ধাতু। আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। 11 অর্থ হলো তার বাইরের কক্ষপথে একটি ইলেকট্রন আছে। যেমন আমরা যদি এটাকে ইলেকট্রন বিন্যাস লিখি 281, অর্থাৎ এখানে সোডিয়ামের বাইরে একটি ইলেকট্রন আছে, আমি এখানে দিয়ে দেবো। তো সেটা হয়ে যাবে সোডিয়ামের ডট পিকচার। সোডিয়াম কি করে? সোডিয়াম তার নিকটতম যেটা সুস্থির মৌল আছে বা সম্ভ্রান্ত মৌল আছে সেটার নাম হচ্ছে নিয়ন। এই নিয়নের পারমাণবিক সজ্জা হলো বা ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 28। এবং এই নিয়ন যে সম্ভ্রান্ত গ্যাস তার সজ্জা 28 পাওয়ার জন্য সোডিয়াম তার বাইরের কক্ষপথে থাকা একমাত্র ইলেকট্রনটি সোডিয়াম ত্যাগ করে দেয়। সোডিয়াম ত্যাগ করার পর কি হয় দেখুন, সোডিয়াম এখানে এই যে ইলেকট্রনটি ত্যাগ করে দিল, ত্যাগ করে সোডিয়াম ধনাত্মক আয়ন উৎপন্ন হলো এবং সোডিয়ামের কনফিগারেশন হয়ে গেল এখন 2.8, কিন্তু সেটা সোডিয়াম পরমাণু নয়, সেটা সোডিয়াম আয়নে পরিণত হয়েছে এবং একটা ইলেকট্রন এখানে সরে গিয়েছে। তো আমরা কি বুঝলাম? এখানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 আছে, একমাত্র বাইরের ইলেকট্রনটি সোডিয়াম কি করলো? এখানে ত্যাগ করে দিল এবং এখানে সোডিয়াম ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন যাকে বলে উৎপন্ন হলো। এবং এখানে কি হচ্ছে, সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে যে সোডিয়াম এই যে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের সজ্জালাভ করে নিয়েছে। প্রথম স্টেপ ওভার, সোডিয়াম আয়ন উৎপন্ন হয়েছে। এখন দ্বিতীয় স্টেপ, আমরা সবাই জানি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, 287, অর্থাৎ তার বাইরের কক্ষপথে ক্লোরিনের 7টি ইলেকট্রন আছে। 1 2 3 4 5 6 7, অর্থাৎ ক্লোরিনের বাইরে আছে 7টি ইলেকট্রন। আরও একটি ইলেকট্রন হলে ক্লোরিন তার নিকটতম সুস্থির মৌল যেটাকে বলা হয় আর্গন 288 তার সজ্জা লাভ করে নেবে। ক্লোরিনের আরও একটি ইলেকট্রন হলে এখানে 8 হয়ে যাবে, অর্থাৎ সেইটা সুস্থির মৌল আর্গনের সজ্জা ক্লোরিন পেয়ে যাবে। তো এই ক্ষেত্রে ক্লোরিন কি করে? ক্লোরিন অন্য কোনো মৌলের পরমাণুর ইলেকট্রন গ্রহণ করে সেখানে 8টা ইলেকট্রন তৈরি হয় এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়। তো এখানে আমরা +1 ইলেকট্রন দিয়ে দেব। তো কি হচ্ছে দেখুন, ক্লোরিনের 8টা ইলেকট্রন হয়ে গেছে, 3 4 5 6, এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়েছে। একটা ইলেকট্রন নিয়েছে মানে একটা মাইনাস, এখানে সজ্জা হয়ে গেছে আর্গনের সজ্জা 2888, অর্থাৎ আর্গনের যে 18টা ইলেকট্রন থাকে টোটাল, এখানে দেখুন 18টা হয়ে গেছে। ক্লোরাইড নেগেটিভ আয়ন উৎপন্ন হয়েছে। এইবার কি হচ্ছে, 3 নম্বর স্টেপ হচ্ছে এই সোডিয়াম পজিটিভ আয়ন এবং ক্লোরাইড নেগেটিভ আয়ন পরস্পর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন যেটাকে বলে বিদ্যুৎ স্থিতীয় বল দ্বারা আকর্ষিত হয়ে সোডিয়াম ক্লোরাইড যৌগ উৎপন্ন হয়। তো সেটা আমরা এবার দেখব। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এবার আমরা দেখব এই যে সোডিয়ামের বাইরের কক্ষপথে ইলেকট্রন আছে সেটা সোডিয়াম ত্যাগ করে ক্লোরিনকে দিয়ে দেবে এবং এটা এখানে চলে আসছে। ক্লোরিনের এখানে 7টা ছিল, হয়ে যাবে 8টা। 7টা ছিল, এখানে হয়ে যাবে, এই ইলেকট্রনটা এখানে চলে এলে হয়ে যাবে 8টা। তো সোডিয়ামের এখানে কি হলো, একটা ইলেকট্রন ত্যাগ করলো, সোডিয়াম প্লাস আয়ন হয়ে গেছে। অন্যদিকে ক্লোরিন গ্রহণ করলো, 8টা হয়ে গেছে। তো এটা হবে 28, এখানে হয়ে যাবে 288। তো এই যে সোডিয়াম আর ক্লোরিন পরস্পর বিদ্যুৎস্থিতীয় বলের দ্বারা আকর্ষিত হয়ে যে যৌগ উৎপন্ন হলো সেটা হচ্ছে NaCl। তো এইভাবে ইলেকট্রন ডট চিত্রের সাহায্যে আমরা সোডিয়াম ক্লোরাইডের গঠন ব্যাখ্যা করতে পারি। এইবার আমরা আলোচনা করব ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গঠন কিভাবে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করব ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গঠন। ম্যাগনেসিয়াম ক্লোরাইড কিভাবে গঠিত হয়। আগের মতো একই অবস্থা, আমরা এখানে কি করলাম,
ম্যাগনেসিয়ামের বাইরের কক্ষপথে থাকে দুটা ইলেকট্রন। ম্যাগনেসিয়ামের কারণ পারমাণবিক সংখ্যা 12, তো 282, এইটার দুইটা বাইরের কক্ষপথে আছে। ম্যাগনেসিয়াম তার নিকটতম যেটা সুস্থির মৌল হচ্ছে নিয়ন, তার সজ্জা লাভের জন্য এই যে বাইরের কক্ষপথে থাকা একমাত্র দুটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম ধনাত্মক আয়ন উৎপন্ন করে। তো আমরা এইভাবে লিখব 2+, তার মানে এই হয়ে গেল, দুটা ইলেকট্রন সরে গেল। এইবার একই অবস্থা ক্লোরিনের ক্ষেত্রে। আগেই আমরা দেখেছি ক্লোরিনের থাকে বাইরের কক্ষপথে 7টি ইলেকট্রন। এই এখানে একটি আছে, ক্লোরিন একটি ইলেকট্রন প্রয়োজন তার বাইরের কক্ষপথ পূর্ণ করার জন্য। তো এই হয়ে গেল ক্লোরিনের বাইরে 8টি, অর্থাৎ ক্লোরিন আর্গনের সজ্জা এখানে পেয়ে গেল। এখন প্রশ্ন হলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত যদি দেখি MgCl2, এখানে কি হচ্ছে, ম্যাগনেসিয়াম দুটা ইলেকট্রন ত্যাগ করেছে তার সজ্জা পাওয়ার জন্য, ক্লোরিনে একটি ইলেকট্রন নিয়েছে। তো ম্যাগনেসিয়াম থেকে যদি ক্লোরিন একটি ইলেকট্রন নিয়ে নেয়, ম্যাগনেসিয়ামের আরও একটি ইলেকট্রন এখনো বাকি আছে, সেটা কে নেবে? সেটা আরও একটি ক্লোরিন পরমাণু নেবে। অর্থাৎ একটি ম্যাগনেসিয়াম পরমাণুর ত্যাগ করা দুটি ইলেকট্রন দুটি ক্লোরিন পরমাণু গ্রহণ করবে, করার পর এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগ গঠন হবে। তো সেটা আরও একটু বিস্তারিতভাবে আমরা দেখছি। এখানে আছে ম্যাগনেসিয়ামের দুটি ইলেকট্রন, এই দুটি ইলেকট্রন। ম্যাগনেসিয়াম কি করবে, যখন যৌগ গঠন করা যাবে তখন ম্যাগনেসিয়াম তার এই দুটি পরমাণু দুটি ইলেকট্রন দুটি ক্লোরিন পরমাণুকে দিয়ে দেবে। তো ক্লোরিনের আমরা জানি 7টা করে থাকে, 2, 8, 7, দেখুন আরেকটা ক্লোরিন এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7। তো দেখুন এখানে 7টা ইলেকট্রন, এই ক্লোরিন পরমাণুরও আছে 7টা ইলেকট্রন। এই ইলেকট্রনটা এখানে চলে আসবে, এই ইলেকট্রনটা এখানে চলে আসবে। চলে এলে কি হচ্ছে, এখানে যে ম্যাগনেসিয়াম পরমাণু তো হয়ে গেল 2+, অর্থাৎ 2, 8, তার দুটা দিয়ে দিল। ক্লোরিন পরমাণু, এই ক্লোরিন কি হচ্ছে, দুটা ক্লোরিন পরমাণু কয়টা ইলেকট্রন নিয়েছে, দুটি ইলেকট্রন নিয়েছে। একটি ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন নিয়েছে, এবং দুটি যেহেতু আছে আমরা 2 লিখে নিব। দুইটি কি আছে, ক্লোরিন পরমাণু আছে, একটি করে নিয়ে সেই দুটি ক্লোরিন পরমাণু এই হয়ে গেল, অর্থাৎ 2, 8, 8। অর্থাৎ একটা ম্যাগনেসিয়াম পরমাণু তার একটি করে ইলেকট্রন দুটি ক্লোরিনকে দিয়েছে এবং হয়েছে টুয়াইস ক্লোরাইড নেগেটিভ আয়ন। অর্থাৎ কি যৌগ উৎপন্ন হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ তৃতীয় বলের দ্বারা আকর্ষিত হয়ে Mg একটা আছে আর Cl2, কারণ দুটা ক্লোরিন আছে। অর্থাৎ একটা ম্যাগনেসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করলো, দুটি ক্লোরিন পরমাণুকে দিয়ে দিল ইলেকট্রন, এবং MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগ গঠন হয়েছে। তো আশা করি ইলেকট্রন ডট চিত্রের সাহায্যে কীভাবে যৌগ গঠন হয় তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।